নমস্কার। আমরা আজকে ভোট গণনা সকাল থেকেই লাইভে আসবো, এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের, এবং প্রতিশ্রুতি মতো আমরা সকালবেলা কিন্তু আজকে লাইভ শুরু করে দিলাম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি, একজন কল্যাণময় দাস, আরেকজন রয়েছেন জ্যোতির্ময় রায়। দুজনই হচ্ছে কুচবিহারের পরিচিত মুখ, আপনারা ভালো করে জানেন। তো আমরা ভোটের প্রসঙ্গে চলে যাব। আজকে সকাল থেকে ভোট গণনা অলরেডি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর ছড়াচ্ছে। আমরা সেই একটা উত্তেজনা, মাথাভাঙ্গাতে কিন্তু একটা উত্তেজনার খবর ছড়াচ্ছে, আমরা মাথাভাঙ্গার উত্তেজনার দিকে খেয়াল রাখবো। সেখানে অভিযোগ উঠেছে যে বিরোধী রাজনৈতিক দলের যে কাউন্টিং এজেন্টরা আছে তাদের নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা সেই ভিডিও দেখার চেষ্টা করব যে সকাল থেকে আমরা খবর পাচ্ছি গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাথাভাঙার উত্তেজনা দেখা দিয়েছে। আমরা মাথাভাঙাতে কিন্তু ওই দৃশ্য দেখানোর চেষ্টা করব। মাথাভাঙায় অভিযোগ উঠেছে বিরোধী যারা পোলিং এজেন্ট আছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। তো আমরা সেই দৃশ্য দেখব এবং আমাদের ওখানে প্রতিনিধি রয়েছে কাজল রায়, আমরা তাকে ধরারও চেষ্টা করব। মূলত হচ্ছে যে আমি জ্যোতির্ময়দার কাছে চলে যাব। জ্যোতির্ময়দা, তৃণমূল কংগ্রেস মাথাভাঙাতে ঢুকতে দিচ্ছে না বিরোধী কাউন্টিং এজেন্টদের, আপনি কি করবেন? আপনি দৃশ্য দেখছেন, দেখা যাচ্ছে আমাদের পর্দাতে, সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে। বিরোধী যারা কাউন্টিং এজেন্ট তাদের সঙ্গে কিন্তু শাসক দলের কাউন্টিং এজেন্টদের ঝামেলা চলছে, কি বলবেন এই প্রসঙ্গে? শুধু এটুকু বললাম যে এবার যে পঞ্চায়েতি ইলেকশনটা হচ্ছে 2018, আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বিরোধী দলগুলো সেখানটায় নীতির বাইরে গিয়ে বিভিন্ন সঙ্গে, যেমন বিভিন্ন গোষ্ঠীভিত্তিক রাম বাম একসাথে যৌথভাবে এরা বিভিন্ন জায়গায় লড়াইও করেছে। এবং এই পঞ্চায়েতটা 5 দফায় হবে না 2 দফায় হবে না 3 দফায় হবে, এই যে বিভিন্ন পর্যায়টা গেল, অর্থাৎ প্রথম যেভাবে আস্তে আস্তে পঞ্চায়েত ইলেকশনটা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, আমরা শুরুতেই দেখলাম যে বিরোধী দলগুলো এককাট্টা হয়ে একটা কোর্ট এই করে বিভিন্ন সময় বিভিন্ন নীতি নিয়ম নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একটা বিরোধের জায়গা, এবং সেই সঙ্গে শাসক দলেরও একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি যে তারা ইলেকশনটাকে রমজান মাসের আগে করতে হবে। সেই জায়গায় যে উত্তেজনা এবং আজকের কাউন্টিং এর এই জায়গায় বিভিন্ন, আসলে পঞ্চায়েত ইলেকশনটা তো একটা আঞ্চলিক জায়গায় ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের ভাবনাগুলো কাজ করে। তো সেক্ষেত্রে যে পঞ্চায়েত স্তরে গ্রাম লেভেল থেকে যে কর্মীরা এসছে তারা খুব উত্তেজিত এবং তারা বিভিন্ন রকমভাবে যখন ভাবছে, স্বাভাবিকভাবে আজকে কাউন্টিং সেন্টারগুলোতে এরকম ছোটোখাটো বিরোধ হতে পারে। তবে আমি আশা করছি যে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ঠিক সময়ে ঠিক জায়গায় আমার মনে হয় এটা আস্তে আস্তে মিটে যাবে। শুরুতে এই উত্তেজনাটা স্বাভাবিক, বিভিন্ন জায়গা থেকে সকাল সকাল এসছে, প্রশাসনকে অবশ্যই একটা বড় আমরা সকাল থেকে নজর রাখছিলাম। সকাল থেকে কিন্তু প্রায় সব জায়গাতেই গোটা রাজ্য জুড়েই অলরেডি গণনা পর্ব শুরু হয়ে গেছে। আমাদের কুচবিহারে গণনা শুরু হয়েছে, কুচবিহারের বাইরে গণনা পর্ব চলছে। আমরা চেষ্টা করব যে গণনা পর্বগুলো আস্তে আস্তে এক এক করে আপনাদের দেখানোর জন্য। কুচবিহারে গণনা শুরু হয়েছে, পাশাপাশি হচ্ছে কুচবিহারে দুটো জায়গায় গণনা হচ্ছে, একটা হচ্ছে নৃপেন্দ্রনারায়ণ স্কুল, একটা পলিটেকনিক কলেজ, এবং পাশাপাশি হচ্ছে দিনহাটাতে গণনা শুরু হয়েছে। দিনহাটাতে গণনা শুরু হয়েছে, মাথাভাঙাতে গণনা শুরু হয়েছে। প্রথমেই আমাদের কাছে খবর আসছিল, বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে মাথাভাঙা এবং হলদিবাড়িতে তাদের কাউন্টিং যারা এজেন্ট তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা ঢুকেছিল তাদের বের করে দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ করা হচ্ছিল। আমরা সেরকমই একটা ছবি পেয়ে গেছি। আমরা চাইছি যে আমাদের যে প্রতিনিধি আছেন কাজল রায় মাথাভাঙাতে, ঠিক তাকে ধরার চেষ্টা করছি যে কি হয়েছিল আজকে। আমরা চেষ্টা করব দ্রুত ধরে নেওয়ার জন্য। কাজল রায় মাথাভাঙায় রয়েছেন। কাজল রায়কে ধরে
নেওয়ার জন্য কাজল রায় মাথাভাঙায় রয়েছেন আমাদের প্রতিনিধি। ধরবো সরাসরি কাজল রায়কে ধরে নেওয়ার হতেই মাথাভাঙায় কিন্তু উত্তেজনা ছড়ায় এবং তারপরে মাথাভাঙার কি চিত্র, মাথাভাঙার প্রতিনিধিকে ব্যস্ত পাচ্ছি, আমরা পেলেই আমরা ধরে নেব। মূলত যে আজকে আমাদের সকালবেলা থেকে গণনা শুরু হয়, আপনারা জানেন আজকে কুচবিহার 1 নম্বর ব্লকের যে গণনা পর্ব সেটা নৃপেন্দ্রনারায়ণ স্কুলে হচ্ছে, পাশাপাশি হচ্ছে 2 নম্বর ব্লকের পলিটেকনিক কলেজে হচ্ছে, মাথাভাঙা কলেজে হচ্ছে, দিনহাটাতে কিন্তু কাউন্টিং হচ্ছে। আমরা সকালেই খবর পাই, বিজিবির থেকে অভিযোগ করা হয় যে মাথাভাঙা এবং হলদিবাড়ি এলাকাতে তাদের যে পোলিং কাউন্টিং এজেন্টরা আছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা ঢুকেছে তাদের বের করে দেওয়া হচ্ছে। আমরা মাথাভাঙার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। কল্যাণদা কি বলবেন এই প্রসঙ্গে, যে আমরা সকালেই এই চিত্র দেখতে পাচ্ছি, ভোটের সময় একটা চিত্র দেখলাম, আজকে গণনা কেন্দ্রে একটা চিত্র দেখছি, কি বলবেন এই প্রসঙ্গ নিয়ে? মূল কথা হচ্ছে যে সমস্যাটা এবারের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে আর কি, সেই সমস্যাটা তো মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই এই সমস্যাটা হয়ে আসছে বিভিন্ন জায়গায়, সারা পশ্চিমবঙ্গেই কিন্তু বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলো হয়েছে। কিন্তু যে ব্যাপারটা আজকে এই মুহূর্তে যে বিষয়টা বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন, যে মাথাভাঙার চিত্র থেকে মনে হচ্ছে যেন প্রশাসনই নেই মনে হচ্ছে, যেন প্রশাসনের এখতিয়ারের বাইরে, প্রশাসনের হাতের বাইরে গোটা ব্যাপারটা চলে গেছে। এবং এইটা কিন্তু একটা প্রহসন হয়ে যাচ্ছে, ক্রমশ এটা প্রহসন হয়ে যাচ্ছে। জ্যোতির্ময়দা হয়তো সহমত পোষণ করবেন, কিন্তু যখন ওই আমি বারবার করে আমি একটু থামাচ্ছি, কাজল কি অবস্থা রয়েছে মাথাভাঙার এখন? মাথাভাঙা সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটের গণনা চলছে, শুরু হয়েছে, কিন্তু মাঝে একটুখানি সমস্যা তৈরি হয়েছিল। আমরা যেটা লক্ষ্য করলাম, একটি গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এজেন্ট, তারা নির্দল প্রার্থী এজেন্ট এবং প্রার্থীদের বের করবার একটা চেষ্টা করেছিল। পরে পুলিশের সঙ্গে সামান্য একটুখানি ধস্তাধস্তি হয়, ঘটনার সূত্রপাত এটাই। পরবর্তী সময়ে পুলিশ আবার নির্দল প্রার্থী এবং এজেন্টকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে। এখন মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভাবেই গণনা চলছে। আমরা দেখতে পেলাম অ্যাডিশনাল এসপি অজিত সরকার, এসডিপিও এবং বিশাল পুলিশ বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে মাথাভাঙা কলেজে গণনা কেন্দ্র গণনা চলছে। ওই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত নতুন করে কোনো ঘটনার বিরোধী দলের যে কাউন্টিং এজেন্টরা আছেন তারা কি ঢুকতে পেরেছেন? তারা ঢুকতে পেরেছে, কিন্তু মাঝে কাউকে বের করবার চেষ্টা হয়েছে, কেউ বেরো হয়ে চলে গেছে, কিন্তু পুলিশ তৎপর হয়ে তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করেছে। এই মুহূর্তে নতুন করে কোনো গোলমালের চেষ্টা মাথাভাঙা কলেজের গণনা কেন্দ্রে নেই। কিন্তু কেন হলো, কেন প্রথমে কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হলো না? কি বিষয় ঘটনা ঘটেছিল ওখানে? আসলে ওখানে তৃণমূল কংগ্রেস এবং নির্দল বিশ্বমারিতে একটা শুরু থেকেই ভোট পর্ব চলাকালীন থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা বর্তমানে আজকে গণনা কেন্দ্রে শুরু হয়েছে। নির্দলদের ঢুকতে দেওয়া হবে না, আবার শাসক দলের মধ্যে একটা চাপানো তো শুরু থেকেই ছিল, আজকেও সেটার সূত্রপাত হয়েছে। একদমই কাজল, ধন্যবাদ। আমরা আবার তোমাকে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে একটা কিন্তু ভালো খবর আমাদের কাছে পৌঁছিল, যে গন্ডগোল হলেও শেষ পর্যন্ত কিন্তু বিরোধী কাউন্টিং এজেন্টদের বেশিরভাগই পুলিশি তৎপরতায় ঢুকতে পেরেছে এবং এখন গণনা চলছে, শান্তিপূর্ণভাবে গণনা শুরু হয়েছে। আমরা আলোচনায় ছিলাম কি, মানে এই যে ভোটের সময় এতগুলো গন্ডগোলের ঘটনা আমরা দেখলাম, রিপোল হলো, রিপোলেও কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা পেলাম, এবং আজকে গণনা শুরু হতেই কিন্তু মাথাভাঙায় সামান্য হলেও একটা গন্ডগোল হয়েছে। সেটা নিয়ে কি বলবেন কল্যাণদা? হ্যাঁ, না আসলে কি হয়েছে, ওই যে আমি গতকাল বলছিলাম যে যখন পার্টি ক্যাডারদের ওপর রুল করে তখন ক্যাডাররা কিন্তু এই পরিস্থিতির এই জায়গাটায় এসে পৌঁছতে পারে না, কিন্তু ক্যাডাররা যখন পার্টিকে রুল করা শুরু করে তখন এই চিত্র শুরু হয়।
হ্যাঁ, সমস্ত পৃথিবী জুড়েই এরকমই হয়েছে। মানে দুটো ব্যাপার হয় যে এখন একটা পার্টি তার ক্যাডারদের অর্থাৎ তাদের সমর্থকদের কন্ট্রোল করবে, অর্থাৎ পার্টির তার নিজস্ব নীতি আদর্শ, তাদের যে সমস্ত ভবিষ্যতের পরিকল্পনা, এই সমস্ত পরিকল্পনা নিয়ে ক্যাডারদের মাঝখানে আলোচনা করবে এবং ক্যাডারদের দিয়ে তাদের সমর্থকদের দিয়ে সেটা সোসাইটিতে সমাজে সেটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু দেখা যাচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে ঠিক এর উল্টো বিষয়টা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি একজন ব্যক্তি মানুষ, আমি কি চাইছি আমি সেটা পার্টির ওপর চাপিয়ে দিচ্ছি, আমি পার্টিকে রুল করছি। আমি না কল্যাণ দা, এখানে যেটা আমার যেটা মনে হয় আলোচনা নিরিখে যেটা বলা যেতে পারে যে এবারে পঞ্চায়েত নির্বাচন একটা ভিন্ন মাত্রা পায়। কোর্ট ফোর্ট এইসব করে আমরা যারা ভোটার, আমরা যারা ভোট কর্মী, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা উত্তেজনা কিন্তু সঞ্চার হয়েছে। পঞ্চায়েতি ভাবনাটা, জওহরলাল নেহরুর যে ভাবনাটা, এটা তো গান্ধীজির গ্রাম স্বরাজের ওই জায়গা থেকে 5-এর দশক থেকে শুরু, আস্তে আস্তে কিন্তু জওহরলাল নেহরুর এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সামাজিক ন্যায় বিন্যাস এবং সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, এই যাবতীয় ভাবনাগুলো এটা হতে 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 আমাদের কিন্তু বেশ কয়েকটা দশক জায়গায় পৌঁছাতে হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে এটা যখন ইমপ্লিমেন্ট হয় এবং যেভাবে পঞ্চায়েতি রাজটা হয়, এই পঞ্চায়েতি রাজের অন্যান্য স্টেটের থেকে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের অনেক অনেক রকমের প্রসার ঘটেছে। না প্রসার ঘটেছে, আমি একটু বলি। এবার প্রসার ঘটার সাথে সাথে কি হয়েছে, আমরা বিগত সরকারের সময় যা দেখেছি, এখনকার যে সরকারের অভিমুখ, যেভাবে পঞ্চায়েত রাজটাকে এক্সপান্ড করার চেষ্টা করা হচ্ছে। এবার ক্ষমতার তো ইমপ্লিমেন্টেশন দুটো রকমের হয়, টপ টু বটম অথবা বটম টু টপ। এবার পঞ্চায়েতের হচ্ছে বটম টু টপ। আপনি যে জায়গাটা, আপনার ওই জায়গাটাকে ধরেই আমি বলছি যে এবার বটম টু টপ, অর্থাৎ এই বটম টু টপ যখন ক্ষমতাটা হচ্ছে, আমরা 3 স্তরের মধ্যে লোয়ার স্তর যে গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত, ছোট ছোট গ্রাম সংসদকে ঘিরে বা ওই জায়গা থেকে যখন আমার সরকারি যোজনাগুলোকে যখন ইমপ্লিমেন্ট করা হবে, সুতরাং সেখানে একটা ক্ষমতা, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের জায়গায় অনেক লোক, অনেক মানুষ তারা বিভিন্নভাবে ঢুকে গেছে। রাজনৈতিক দল থেকে, আবার ধরুন কেউ ব্যক্তিগত উদ্যোগে, যেটা নির্দল নিয়ে আমরা অনেক গল্প শুনছি, এই জায়গাটায় ঢুকে যাবার যে চেষ্টাটা, সেটা সবসময় কিন্তু আমরা একটা পরিষ্কার একটা পার্টি লাইন ধরে কিংবা এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক থাকছে না বলেই আজকে যে অস্থিরতা। আমি বললাম যে প্রশাসনকে এই বিষয়টায় অনেক অনেক বেশি সক্রিয় হওয়া দরকার। না স্বাভাবিকভাবে এবার একটুখানি বিভ্রান্তি হওয়ার কারণটা একটাই না, জ্যোতির্ময়, আপনি তো এটা তো স্বীকার করছেন যে আমরা গ্রাসরুট লেভেলের গভর্নমেন্টের কথা বলছি, আমার ডোর স্টেপের গভর্নমেন্টের কথা বলছি, সেটা পঞ্চায়েত, ঠিক আছে। তো কিন্তু এই ডোর স্টেপ গভর্নমেন্টটা যখন পার্টির একটা দলের যখন হাতছাড়া হয়ে যায়, তখন যে অবস্থা হয় সেটা কিন্তু এই যে হচ্ছে, কিন্তু এইটাকে তো কন্ট্রোল করা দরকার। হাতছাড়া নয়। এবার যেটা আমার পর্যালোচনা, আমার পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে, সেটা তৃণমূল দল শাসকটা আছে, বিরোধী দলগুলো এবং বিজেপি, তথাকথিত আমি বিজেপির নামই বলবো, যেহেতু আমাদের অন্যান্য যে বাম বা অন্যান্য যে দলগুলো, কংগ্রেস দলগুলো, বিগত বিধানসভা নির্বাচনকে ঘিরে এমন একটা জোটফোট হলো এবং বিজেপির যে আগ্রাসী জাতীয়তাবাদী গৈরিকীকরণ, তাদের যে টেন্ডেন্সি, ধর্মান্ধতা, অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো, এমনভাবে ওরা একটা কুক্ষিগত এবং সেই সঙ্গে আরএসএস এর মতো একটা এরকম একটা সংগঠিত যে মানুষজন যারা এই বিজেপি দলটাকে নিয়ন্ত্রণ করে বা করতে চায়, তারা কিন্তু বিভিন্নভাবে এই পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ফলে আমরা যদি আজকে এই বিচার করি যে পশ্চিম বাংলায় বিজেপির প্রভাব কতটা, পার্সেন্টেজ হলে সেটা কিছুই নয়, কিন্তু আলটিমেটলি আমরা বিভিন্ন গ্রামে এই যে বিক্ষিপ্ত ঘটনা, এই যে তৃণমূলের এতজন লোক মারা গেছে, এটা তো একটা বড় ফ্যাক্টর না আমাদের কাছে। কিন্তু আমার ব্যক্তিগত কাছে কিন্তু তৃণমূলের মারা গেছে, বিজেপির মারা গেছে, সিপিএম এর মারা গেছে, এইটা নয়। আমার কাছে মানুষগুলো মারা গেল, মানুষগুলো মারা গেল, সে তৃণমূলের যে ছেলেটি মারা গেছে তারও একটা পরিবার আছে, তার সমস্ত। কিন্তু তাহলে তো আপনি একটা বিষয় স্বীকার করছেন যে এটা তো একটা ধরুন এটা ভোট যুদ্ধ,
এটা তো একটা ভোট যুদ্ধ, সংসদীয় গণতন্ত্রের মধ্যে এটা হবেই, এটা হবেই। তাহলে কি এরকম ভাবে ভাবা যাচ্ছে যে বিরোধী দলগুলোর যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কাছে তৃণমূলের, আজকে এই মুহূর্তে তৃণমূলের কর্মকাণ্ডটা অনেক বেশি ম্রিয়মান হয়ে গেছে, যার জন্য এরকম একটা হ্যাজার্ড অবস্থা তৈরি হয়েছে? এখানটায় এইটুকু শুধু আপনার কথার সঙ্গে একদম যে জিনিসটা আমি বলতে চাই বা আমার মনে হয়, সেটা হচ্ছে তৃণমূলের এই যে বিভিন্ন বিগত কয়েক বছরের কাজকর্ম, তার যে এক্সপানশনটা হয়েছে গ্রাম লেভেল থেকে, যে এক্সপানশনটা হয়েছে, এবং সেখানে বহু মানুষ কিন্তু সম্মিলিত হয়েছে। এবং বলতে তো অস্বীকার করার উপায় নেই যে বিভিন্ন দল থেকেও সেই লোকগুলো এসছে, তার মধ্যে ভালো আছে মন্দ আছে, এবং তারা এই নির্বাচনী প্রক্রিয়ায় কিভাবে তার সক্রিয়তা দেখিয়েছে, সেই জায়গায় অতিরিক্ত কিছু সমস্যা। এবং বিজেপিকে সংগঠনের দিক থেকে যাই পশ্চিমবাংলার বুকে যত ছোটই থাকুক না কেন, তারাও কিন্তু খুব বিভিন্নভাবে একটা প্রস্তুতি নিয়ে এই ভোটটাকে, এই পঞ্চায়েতি ভোটটাকে একটা উত্তেজনাকর, একটা ভণ্ডুল করার প্রয়াস কিন্তু তাদের প্রথম থেকে ছিল। কারণ আমরা ওদের যে নেতা দিলীপ ঘোষ বলুন, রাহুল সিনহা বলুন, লোকেট চট্টোপাধ্যায়ের অ্যাক্টিভিটিস বলুন, বা অন্যান্য নেতৃত্ব, স্পেসিফিক সেন্ট্রাল বলুন, স্টেট বলুন, যে নেতৃত্বের যে ভূমিকা, অর্থাৎ এই জায়গায় দেখুন জ্যোতির্ময় দা, আমি কিন্তু ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। আমি বলছিলাম যে ধরুন, আমি প্রথম যে কথাটাই বলছি যে পার্টি ক্যাডারদের উপর রুল করবে, কিন্তু যেটা এখন হচ্ছে আপনার কথাও সেটা কিন্তু প্রকাশিত যে ক্যাডাররা পার্টির উপর রুল করছে, সে যেখান থেকেই আসুক না কেন। এই মানুষগুলো তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, এরাই একসময় সিপিএম এর ছিল, হ্যাঁ, এরাই সিপিএম ছিল, এরাই সিপিএম থেকে এখন তৃণমূলে এসেছে, তো মঙ্গল গ্রহ থেকে কেউ আসেনি। তাহলে আমাদের এই মুহূর্তের এই সরকার পরিচালিত যে দল, তৃণমূল দল, তারা এদেরকে কন্ট্রোল করতে পারলো না, এইটা হচ্ছে এইটার একদম প্রকাশ, তাই তো? একদমই কন্ট্রোল করতে পারেনি, কন্ট্রোলের বাইরে চলে গেছে। সিপিএম আমলেও যে এটা হয়নি, এরকম ঘটনা ঘটেনি, মানুষ মারা যায়নি তা তো নয়, সেখানেও মারা গেছে, কিন্তু সেটা একটা ধরুন একটা নির্দিষ্ট জায়গায় সীমায়িত ছিল। ধরুন অমুক রামপুরে কিছু হলো, কিংবা ওদিকে একটা কোনো একটা জায়গায় কিছু হলো, একটা সীমায়িত জায়গায় ছিল, কিন্তু এটা একটা নিয়ন্ত্রণ ছিল। কিন্তু একদম এইটা আমরা এই নির্বাচন থেকে যদি শিক্ষা নিয়ে পরবর্তীকালে আমরা এই নিয়ন্ত্রণটাকে, একটা অংশ তো অবশ্যই, মানে এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই যে এই বিক্ষিপ্ত ঘটনার মধ্যে বিজেপির লোক যেমন আছে, তৃণমূলেরও কিছু লোক জড়িয়ে গেছে, একদম কিছু নির্দলীয় করে গেছে। এরা কারা? সবাই এরা। তাহলে এদেরকে আমাদের নিয়ন্ত্রণ করবার, প্রশাসনিক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আজকে দলীয় জায়গা থেকে, এটা তো আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে আজকে দেখুন মাথাভাঙা যেটা হচ্ছে, যে ঘটনাটা ঘটছে, এটা কি আমাদের এখানকার যে এই মুহূর্তের কুচবিহারের যে উন্নয়ন মন্ত্রী আছেন, তিনি কি এটা অর্ডার দিয়েছেন যে ভাঙো? আমার তো বিশ্বাসযোগ্যই না এই কথাটা, এই কথাটা বিশ্বাসযোগ্যই না। মমতা ব্যানার্জিও এটা বলেনি এটা ভাঙো, এটা বিশ্বাসযোগ্য না। তাহলে কেন এই লোকগুলো কন্ট্রোলড না? দিস ইজ দ্য কোশ্চেন ফর দ্য ডেমোক্রেসি। অবশ্যই সেটা যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু এটাও ঘটনা যে দলীয়, যেহেতু এক্সপানশনটা বেশি হয়েছে, এমন সব লোকজন ঢুকে গেছে যে তাদের অ্যাক্টিভিটিসটাকে সবসময় পলিটিক্যালি বা পার্টির জায়গা থেকে দাঁড়িয়ে, আজকে যেমন আপনি রবীন্দ্রনাথ ঘোষের নাম বললেন, উনি যেভাবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যেভাবে মুভ করছেন, বা যেভাবে উনি টাইম টু টাইম কি করছেন, এর বাইরেও কিন্তু একটা ছোট ছোট কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভের যে জায়গাগুলো থেকে তারা কিন্তু বিভিন্নভাবে এই প্রসেসটাকে, এই নির্বাচনী প্রসেসটাকে ডিস্টার্ব করবার একটা চেষ্টা, কিন্তু তারই বহিঃপ্রকাশ, যেমন এটা যে ঢুকতে দেবো না। এবং এখানে একটাই বলবো আমি, যে প্রশাসনকে সতর্ক তো থাকতেই হবে, এবং সবসময় সচেষ্ট থাকতে হবে যে আমি গণতান্ত্রিক স্বার্থে, গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য যে এই লড়াইয়ের জায়গায় স্পেসগুলোকে ঠিক জায়গায় আমাকে ইউটিলাইজ। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না জ্যোতির্ময় দা, যে এই যে এবারের যে মনোনয়নপত্র দাখিল থেকে আজকে এই পোলিং পর্যন্ত, এবং পোস্ট পোলিংও অনেক দুর্ঘটনা ঘটবে, আমি বলে দিচ্ছি, পোস্ট পোলিং প্রচুর সুবিধা, আমার মনে হচ্ছে পোস্ট পোলিং প্রচুর দুর্ঘটনা ঘটবে, সেগুলো তোমরা জানতেই পারবে ভালো করে। কিন্তু আপনার কি এইরকম ভাবে মনে হচ্ছে না যে এই একটা যে ট্রেন্ড তৈরি হলো, এই ট্রেন্ডটা আগামী আরো 5 বছর 10 বছর এরকম একদম চলতে থাকবে? হেলদি নয়। আমরা উত্তরবঙ্গের যে ভোটের ছবিটা দেখছি, বা যে ধরনের মৃত্যু, যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক, সেটা কোন পার্টির থেকেও বড় কথা, সে সাধারণ মানুষ, নাগরিক, ভোটার, কর্মী। এবার এই জায়গাটা থেকে এটা যেটা বলা হয় যে এটা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার দরকার। আমরা যারা সচেতন নাগরিক, তাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে এই ধরনের বিভ্রান্তিকর যে অবস্থা আমাদের উত্তর বাংলা জুড়ে এটা ছিল না, ছিল কিছু বিক্ষিপ্ত ছিল, কিন্তু
এবার যে যে গণ্ডগোলের পরিমাণটা দেখছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর সত্যিই মিথ্যা, এটা সাংবাদিক মহলরা আরো ভালো করে বুঝতে পারবেন। আমরাও যেটুকু নিজেরা রিয়েলাইজ করি, আত্মসমালোচনার জায়গা একটা, এটা আত্মসমালোচনার জায়গা একটা যেটা তৈরি হয়েছে, এটা আমাদের অবশ্যই এটা মানে একটা বড় ভূমিকা দলগুলোকেও নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে। আচ্ছা, জ্যোতির্ময়, এরকম কি আমাদের মনে হয় না? এইরকম কিন্তু মনে হচ্ছে। ধরুন, আমরা তো ডিক্টেটরশিপের নাম শুনেছি, হিটলার ডিক্টেটর করে ডিক্টেটরশিপ জন্য অনেকেই পৃথিবীর নানান জায়গায় ডিক্টেটরশিপ ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে একদম রাজনৈতিক স্তরের একদম ওপর স্তরে। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা ছোট ছোট করে ডিক্টেটর তৈরি হয়ে গেছে। তারা নিজেরা নিজেদের জায়গির তৈরি করতে চাইছে। এবং আমি এই কথাটা আবারও আমার মনে হয় এটা যে 128টা জিপিতেই তৃণমূলের পতাকা উঠবে, কিন্তু 128টা জিপি তৃণমূলের হবে না। এটা কি আপনার মনে হচ্ছে যে কোনো এক মানে একদম ব্যক্তির জায়গায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মুষ্টিবদ্ধ হয়ে গেল, কোয়ারেন্টাইন হয়ে গেল? না, আপনি যেটা বলছেন সেটা হুবহু আমি একমত হব না। তবে যেটা খুব খুব জোর দিয়ে বলা যায় সেটা হচ্ছে যে এই গ্রাম পঞ্চায়েত আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায় বিন্যাস, এই জায়গায় থেকে পঞ্চায়েতের যে কাজকর্মের ভূমিকা বা আমাদের যে সরকারি যোজনাগুলোর যে প্রসারণ ঘটানোর যে জায়গাটা, সেটা গ্রাম পঞ্চায়েত একটা বড় ফিল্ড। একদম এই বড় ফিল্ডের মধ্যে হচ্ছে কি, এটাতে খুব সচেতনভাবে অংশগ্রহণ করা, বিভিন্ন রকম উদ্দেশ্যমূলকভাবে অংশগ্রহণ করা। এই জায়গায় দেখুন, দেখুন গ্রাম স্বরাজের জায়গা আমি আরো একটু করে যাচ্ছি জ্যোতির্ময়দা, আপনি আরো ভালো জানেন আমার থেকে। আমি গ্রাম সংসদের কথা বলছি। একটু থামাবো। এই মুহূর্তে হচ্ছে যে আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে পোস্টাল ব্যালটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের যে পোস্টাল ব্যালটের গণনা হয়েছে, সেখানে কিন্তু সবগুলো ক্ষেত্রেই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত সবগুলো ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আমরা এখনো পর্যন্ত এইরকম খবর পাচ্ছি। আরও খবর পেতে থাকবো এবং আপনাদের আপডেট দিতে থাকবো। আমরা চেষ্টা করব কুচবিহারে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। শুধুমাত্র এখনো পর্যন্ত খবর এসে পৌঁছালো যে জাস্ট হচ্ছে মাথাভাঙা 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস কিছুটা পোস্টাল ভোটে এগিয়ে রয়েছে। আর বাকি খবরগুলো আমরা পেলেই আপনাদের দেওয়ার চেষ্টা করতে থাকবো। হ্যাঁ, যেটা আলোচনা চলছিল, হ্যাঁ যেটা বলছিলাম, আমরা বলছি যে একদম গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সভা এবং গ্রাম সংসদ বিগত যে এই 7 বছরের মধ্যে আপনি আমার থেকে আরো অনেক বেশি ভালো বলতে পারবেন, যেহেতু আপনি একদম সরাসরিভাবে যুক্ত বিষয়টার সাথে। কতগুলো গ্রাম সংসদ এবং কতগুলো গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে যারা অনুষ্ঠিত গ্রাম সংসদ বা গ্রাম সভা অনুষ্ঠিত মানে গ্রামের মানুষের ভয়েসটা শোনা, প্রত্যেকটা পরিবারের সেই এলাকার যারা পরিবারগুলো থাকবে, পরিবারবর্গ থাকবে, তাদের ভয়েস শোনা যে তার কি নিড আছে, তার রাস্তার জন্য কি নিড আছে, তার পরিবারের জন্য কি নিড আছে, এবং অন্যান্য আনুষঙ্গিক আর তার জীবনকে কেন্দ্র করে যা যা আছে সেই সমস্ত জায়গায় কি নিড আছে, এই নিডের জায়গাটা তারা প্রধানের সামনে। এবং আমাদের সঙ্গে কুচবিহারে ভোট গণনা কেন্দ্রে রয়েছে রাজীব। আমরা রাজীবকে নেওয়ার চেষ্টা করছি। 1 সেকেন্ড, আমরা রাজীবকে এক্ষুনি নেব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব। হ্যালো, হ্যাঁ রাজীব, আমরা এখন এই মুহূর্তে কুচবিহার 1 ডিআরডিসিতে রয়েছি। এখানে ভোট গণনা চলছে কুচবিহার 1 ব্লকের 240টি গ্রাম পঞ্চায়েতের আসনে এবং পঞ্চায়েত সমিতির 45টি আসনে এবং জেলা পরিষদের 3টি আসনে। হ্যাঁ, চিলকিরা, হলিবাড়ি, চান্দাবাড়ি, পুটিবাড়ি, ফুলেশ্বরী, মহাবাড়ি, দেওয়ানা সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কিন্তু এখানে ভোট গণনা চলছে। এখন গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে, এরপরে পঞ্চায়েত সমিতি এবং সেটি কিন্তু জেলা পরিষদের ভোট গণনাটা শুরু হবে। আমরা কি কোনো রেজাল্ট দিতে পারবো? এখনো পর্যন্ত কোথাও এগিয়ে আছে কোনো স্তরে, সেটা কি জানা গিয়েছে? এখনো প্রথম রাউন্ড, এখনো কিন্তু গণনা
হ্যালো, হ্যাঁ কি বলো বলো। প্রথম রাউন্ডের গণনা এখনো শেষ হয়নি। প্রথম রাউন্ডের গণনা শেষ হলেই কিন্তু আমরা সেটা দেখতে পারবো। এখনো কিন্তু আমি চন্দনকে দেখাতে বলছি। আমরা আমরা ছিলাম রাজীবের সঙ্গে। রাজীব, আবার তোমাকে ধরা হবে। আপাতত বলছি যে কুচবিহারে গণনা শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খবর যে কোনো জায়গা থেকে কিন্তু সেইভাবে রেজাল্ট বের হয়নি। প্রথম রাউন্ডের গণনা সম্পর্কে এখনো জানা যায়নি। জানা গেলেই আপনাদের অবশ্যই আমরা জানিয়ে দেব। আমরা মূলত সকালবেলা যে খবর পেয়েছি যে মাথাভাঙায় প্রথম উত্তেজনা তৈরি হয় ভোট গণনাকে কেন্দ্র করে। সেখানে বিরোধী দলের যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে এরকম অভিযোগ হয়। তারপরে পুলিশ গিয়ে সেটা নিয়ন্ত্রণে আনে, এরকম একটা অভিযোগ পেয়েছি। মাথাভাঙায় আরও কিছু উত্তেজনাকর ঘটনার খবর পেয়েছি। আমরা পরপর খবরগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রাজীবের সঙ্গে কথা বললাম। রাজীব কুচবিহার 1 নম্বর ব্লকের যে গণনা চলছে সেই গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন, দীপেন্দ্রনাথ স্কুল তার সামনে। সেখান থেকে জানাচ্ছেন যে কি অবস্থা রয়েছে। আমরা আবার পরবর্তীতে রাজীবকে ধরার চেষ্টা করব। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। কল্যাণদা, একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল যে গ্রাম পঞ্চায়েতের মাথায় যে বসবে, একটা গ্রাম পঞ্চায়েত মেম্বার যে হবে, তার নিয়ন্ত্রণে সব কিছু রাখার জন্য, করায়ত্ত করার জন্য একটা ক্ষমতা দখলের লড়াই। মানে এতদিন যে পরিষেবাটা দেওয়ার জন্য ক্ষমতা দখল, এখন সেটা বোধহয় একটু ভিন্ন চরিত্র হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো বলছিলাম সুমিতেশ। আমি বলছিলাম যে ধরুন আমরা একটু পিছিয়ে গিয়ে আলোচনা করি, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, সিঙ্গুরে যে ঘটনাটা ঘটে গেছে সেটার পর থেকে একটা নতুন দল আমাদের পশ্চিমবঙ্গে একদম তুমুল ভাবে উঠে এসেছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দল। সিঙ্গুরের ঘটনার পর থেকে তখন কে ছিলেন? পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র। সেই সময় আমি যে কথাটা বলছিলাম, গ্রাম সংসদ, গ্রাম সভা, এবং সুমিতেশ যেটা বলছে যে আমি আমার ক্ষমতাটা দখলে আমার মতো করে আমি এই মানুষগুলোর মধ্যে আমার পরিষেবাটাকে দিব, কিন্তু সেটা তো পঞ্চায়েতের উদ্দেশ্য নয়। দেখুন, আজকে সিঙ্গুর বা ওই সমস্ত জায়গায়, নন্দীগ্রাম, যে সমস্ত জায়গায় আজকে যে ঘটনাটা ঘটেছিল সেই সময়ে, সেই ঘটনার পেছনে কিন্তু এই পঞ্চায়েতের গ্রাম সংসদ, গ্রাম সভা এবং তার সাথে জড়িত গ্রামের মানুষগুলোকে অবহেলা করার জন্য, একদম তারা ওই অবহেলার জন্য কিন্তু বামফ্রন্ট পার্টিটা পুরোটা ম্যাচড হয়ে গেল। কিন্তু খাতায় কলমে বলা হচ্ছে যে আমি গ্রাম সংসদ, গ্রাম সভা সমস্ত কিছু করেছি। গ্রাম সংসদ, গ্রাম সভা, গ্রাম সংসদ, গ্রাম সভা করা মানে আমি আমার ওই যে আমার এলাকায়, আমার পঞ্চায়েত এলাকায়, গ্রাম পঞ্চায়েত এলাকার যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোর কাছ থেকে তাদের নিটটা লিপিবদ্ধ করে সেই অনুযায়ী আমাদের পরিষেবাটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া। খুব ভালো জায়গায় ধরেছে, এইটা ছিল একটা সামগ্রিক। এবারে তৃণমূলও কিন্তু সেই একই ঘটনা করছে, শুধুমাত্র ওই যে বারবার করে বলছি যে একজন ব্যক্তির করায়ত্ত হয়ে যাচ্ছে। এবার বলুন, এবার খুব ভালো জায়গায় ধরেছেন সুমিতেশ বাবু, এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন না, একটা সুন্দর আলোচনা আমাদের মধ্যে এখানে উঠে আসতে পারে। দর্শক সাধারণ যারা দেখছে তাদের পক্ষেও এটা আসলে গ্রাম স্বরাজ, যেমন মহাত্মা গান্ধীর একটা প্ল্যান ছিল, জওহরলাল নেহরুর আমলে 5-এর দশকে এটা একটা প্ল্যান হয়। জয়প্রকাশ নারায়ণ ওখানটায় ন্যায় বিচারের জন্য আন্দোলন, এটাও আমাদের মানতে হবে। নাম্বুদিরিপাদেরও, EMS নাম্বুদিরিপাদেরও নামটাও উল্লেখ করতে হবে, কারণ তিনিও কিন্তু কিছু গঠনমূলক ভূমিকা দিয়েছেন অবশ্যই। কিন্তু এটা যখন কার্যকারিতার আসলো রাজীব গান্ধীর আমলে, এবং সেই সময়টা নরসিংহ রাও কিন্তু এই যে পঞ্চায়েতের আছে এবং নগরপালিকা, এবং খুব শুনলে আপনি অবাক হবেন, সেই সময় কিন্তু আমাদের তথাকথিত বামপন্থী দলরা কিন্তু আপত্তি করেছিল যে এই যে পাওয়ার টু দি পিপল and fund should go to DM to direct, PM to DM and DM to GM। না, ইমপ্লিমেন্ট করেছিল কিন্তু বামফ্রন্ট। এবার শুনুন, ইমপ্লিমেন্টেশন বামফ্রন্ট। না, এই আলোচনাটা, এবং এইটা সবার প্রথম, এই তথ্যটা তো জানা দরকার, এইটা সবার প্রথম এই যে পঞ্চায়েত সিস্টেমটা আমাদের কোচবিহার জেলা থেকে শুরু। এইবার পশ্চিমবঙ্গে এই যে পিপল, পাওয়ার টু দি পিপল, এটা আপনি ভালো করে ওটা আপনার আলোচনা সূত্রটা আপনি নিজেও পেয়ে যাবেন। পাওয়ার টু দি পিপল অ্যান্ড ফান্ড শুড গো টু PM টু DM অ্যান্ড DM টু GP। এইবার এই জিপিটা তাহলে খুব কেন্দ্র হলো। কিন্তু আপনি যেটা বলছেন যে বামফ্রন্ট সরকার কিন্তু
এই পঞ্চায়েতি রাজকে ব্যবহার করেছে, সবাই ব্যবহার করে। শুনুন, গ্রাম লেভেলে এটাকে এক্সপান্ড, আপনি যদি ওই সময়কার পর্যালোচনা নেন, পরিসংখ্যান নেন, তাহলে দেখবেন যা যা সরকারি যোজনা সেটা কিন্তু পার্সেন্টেজটা খুব 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 পোর। এবং আমরা সেই সময়কার 2006-2008-এর যদি একটা পরিসংখ্যান দেখি, জাস্ট খালি এটা দেখবে যে আমাদের রাজ্যের অবস্থানটা হচ্ছে 20 আউট অফ 30 স্টেটস। না জ্যোতির্ময়দা, ওই স্ট্যাটাস বা ওই স্ট্যাটিস্টিক্স দেখে তো লাভ নেই। সেই জন্য কিন্তু আমরা 11তে নতুন একজন সরকার এসেছে, ওদের কথা ভুলে যান। এইবার না, কি করেছে না, এইবার আপনি ক্লিয়ার করে শুনুন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে এবং সমিতির বাবুর কাছে ক্লিয়ার হবে, দর্শক সাধারণ, মানে আমার বক্তব্যের এই জায়গাটা ক্লিয়ার হবে। এইবার এই জায়গাটা থেকে 2008-এর পরে, 2008-এর রেজাল্ট যদি আপনি কুচবিহারে দেখেন যে সবাই বামপন্থী, কিন্তু তারপরে ফেল হলো কেন? এটা একটা জরুরি প্রশ্ন কিন্তু, যে সেই সময়টার 29টা সিটের মধ্যে 28টাই বামফ্রন্ট পেয়েছে 2008-এ কুচবিহার জেলা পরিষদ। তাহলে 2011 এটা কেন হলো? এটা একটা বড় প্রশ্ন। রাজনৈতিক দিক থেকে যদি আমি বিচার করি তাহলে এটা একটা বড় প্রশ্ন, আমি ওই জায়গায় যাচ্ছি না। কিন্তু এবার মমতা ব্যানার্জি 2011-তে ক্ষমতা আসার পর কিন্তু কি করলে, যে এই পঞ্চায়েতি রাজটাই হচ্ছে বামফ্রন্ট সরকারের জন্য এটাকে ব্যবহার করেছিল বিভিন্ন সময় পঞ্চায়েতি রাজকে করে, অর্থাৎ পঞ্চায়েতদের মোটামুটি একটা জায়গায় দাঁড় করে দিয়েছিলেন যে তারাই হচ্ছে মানে অল পাওয়ার। অর্থাৎ আমি যদি জেলা পরিষদের লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত তো লোকাল গভর্নমেন্ট, সে সবটাই করবে, পরিকাঠামো থেকে শুরু করে সুযোগ সুবিধা থেকে শুরু করে বিচার সালিসি থেকে শুরু করে আমার অভাব অভিযোগ সবটাই যেহেতু পঞ্চায়েত। এইবার এই পঞ্চায়েতকে কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে বাম ধারার যে কাজকর্মের মধ্যে ডিফারেন্সটা কোথায় ছিল, উনি কিন্তু বিভিন্ন সরকারি ইমপ্লিমেন্টেশনে ক্ষমতাটাকে আরও অনেক বেশি এক্সপ্যান্ড করলো। এই যে প্রশাসনিক মিটিং, প্রশাসন যখন ঢিলেঢালা, তখন কি ছিল, বাম আমলে যে পার্টিতে তান্ত্রিক এই পঞ্চায়েতের রাজ্যের কাজকর্মগুলো হতো, পার্টি নিয়ন্ত্রণ করতো, পার্টির টপ মহলে যারা বসে আছে, মাঝখানে একটা সার্ভিস সেক্টর, সার্ভিস যারা এই কাজগুলো ডিল করবে, তারা এটাকে নিয়ন্ত্রণ করতো। ফলে সেই নিয়ন্ত্রণটা ছিল মুসলিমীয় কিছু লোকের ক্ষেত্রে। কিন্তু তৃণমূলের স্তরে সরকারের আমলে কি হলো, যে প্রশাসনকে সামনে রেখে, অর্থাৎ প্রশাসন যেহেতু আমাদের সরকারি কাজকর্মের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং তাদেরকে সরকার এই জন্যই রেখেছে, সেই তাদেরকে সামনে রেখে পঞ্চায়েতি কাজকর্ম যাতে অনেক বেশি এক্সপান্ড হয়, অনেক বেশি ছড়িয়ে দিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে তখন এই যে প্রশাসনিক যে মিটিংগুলো জেলাওয়ারি হচ্ছে, ফলে কাজের দ্রুততা এসছে। এবং আপনার এই কথার সঙ্গে আমি একমত হব, সেই সূত্রেই কিছু লোকের কিন্তু অনুপ্রবেশ ঘটেছে। না সে তো ঘটবেই, এইটা তো পলিটিক্স, এবং তারা এবার এই ক্ষমতাটাকে, অর্থাৎ এই যে এক্সপানশন, কিন্তু এটাকে কুক্ষিগত করবার জন্য আপনি আপনি যেটা বলছেন, আমি যেটা বলতে চাই, তাহলে লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত ইজ দ্য লোকাল গভর্নমেন্ট অফ দ্য স্টেট, ঠিক আছে? তো এই লোকাল গভর্নমেন্টটাকে নিজের করায়ত্ত করার জন্য আজকে যে ঘটনাগুলো ঘটছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা তো স্বাস্থ্যকর নয়। এই জন্যই বলছি প্রশাসন যন্ত্রকে সক্রিয় হতে হবে। আমাদের মতো যারা নাগরিক আছি, আমরা যারা কনসাসলি চিন্তা করি, এবং রাজনৈতিক দিক থেকে দলগুলোরও তাই। আজকে বিজেপির ভূমিকাটা কি? বিজেপির প্রথম থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সিনারিওটা এবার তৈরি হওয়ার পেছনে আমি এই জন্য এটা জোর দিয়ে বলবো যে বিজেপি খুব পরিকল্পিতভাবে, না আপনি যদি এই কথাটা বলেন তাহলে কিন্তু এই সরকারটারই দুর্বলতা প্রকাশ পাবে। না সেটা হতে পারে, এই সরকারের আপনি কিন্তু বিজেপি খুব সংগঠিতভাবে সেটাও তো আমরা সাধারণ মানুষ 2011 আমরা এই দলটার কাছে আশা করেছিলাম যে এরাও একটা সুন্দর, সেই জন্যই বলছি যে ভালো জায়গায় এনে পৌঁছবে। এইবারকার যে যাবতীয় ঘটনা, এই কোর্ট কাছারি থেকে হাবিজাবি এই যাবতীয় যা কিছু ঘটেছে, এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে অবশ্যই প্রশাসনকে অনেক বেশি শক্ত হাতে এবং আরও সিস্টেমেটিক ওয়েতে কাজগুলোকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, বাংলার রাজনীতির ক্ষেত্রে আমি বলবো, বাংলার সংস্কৃতির পক্ষে, বাংলার রাজনীতির ক্ষেত্রে এই যে তো বাংলার সংস্কৃতি ছিল না, আমরা তো বিহারকে বলতাম, ইউপিকে বলতাম, উত্তর ভারতের কুচবিহার জেলায় এত বোমা, এত পিস্তল, এত রিভলভার, এগুলো তো আমরা ভাবতেই পারি না। এটা বিজেপি না, আমি একটা জায়গায় বলি, সেটা যে কালকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এখানে বসেছিলেন, তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে মানে কথা প্রসঙ্গে চলে আসলো সেটা যে বাম আমলে যারা বুথ দখল করত, ওই সময় বলা হতো সায়েন্টিফিক ওয়েতে রিগিং চলছে, তো তারাই এখন তৃণমূলের মেশিনারি হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু মানে এমন একটা জায়গায় যে
এমনও দেখা যাচ্ছে যে যে তৃণমূলকে মানে তৃণমূল বা কংগ্রেস করার দায়ে যাকে মারপিট করা হচ্ছে সেই লোকগুলোই হচ্ছে আজকে তৃণমূলের ফেস বাম আমলে। তাহলে কত অসহায় ভাবে আজকে উন্নয়ন মন্ত্রীকে এই কথাটা বলতে হচ্ছে। না উনি বলেন নেই, কথা প্রসঙ্গে আমি বলে ফেললাম। যাই হোক, কথা প্রসঙ্গে যাই হোক, যেরকম উনি সেটাকে হয়তো মনে মনে সমর্থনও করছেন। তাহলে এই যে পার্টি একটা কন্ট্রোল নেই, এই কন্ট্রোল নেই কথাটা বলা যাবে না, জায়গায় চলে যাচ্ছে জলদির ময়দা। এই জায়গাটা একটা বোধহয় কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। হ্যাঁ, সুমিতেশ বাবু যে কথাটা বললেন, আপনি যে কথাটা বললেন, সেই সূত্র ধরে আমি এটুকু বলতে পারি যে নিয়ন্ত্রণ নেই তা নয়। এই ধরনের ইনসিডেন্ট যেহেতু আগে আমরা এক্সপেক্ট করিনি, বা উত্তর ভারতের যে রাজনীতির যে মানে পরিবেশটা যে এভাবে আস্তে আস্তে ইনজেক্ট হচ্ছে না, এটা আমাদের কারো পক্ষে খুব একটা। কর্ণাটকে তো ইনজেক্ট হয়নি, কর্ণাটকে তো কিচ্ছু হয়নি। এই তো না, দক্ষিণেরটা আমি আলাদা বলছি না, দক্ষিণেরটা কিন্তু আলাদা। দক্ষিণের রাজনৈতিক, আপনি তামিলনাড়ুর কথা বলুন, কর্ণাটক বলুন, কেরালা বলুন, সেখানকার সিনারিওটা আলাদা। আমি স্পেসিফিক উত্তর ভারত বলছি। এবং বিজেপির যে হাইট কিছু প্ল্যান, সেই প্ল্যানগুলোর মধ্যে প্রচুর লোকের, এই যে বললেন না যে কি আমদানি হয়েছে, প্রচুর লোককে তারা যেমন ইনক্লুড করেছে বিভিন্ন দল, এবং এখানে বামকেও বাদ দিতে পারবেন না, বাম কংগ্রেস কাউকে বাদ দেওয়া হচ্ছে না, এরাও ইন্ধন জুগিয়ে দিয়ে যে এটাকে ডিস্টার্ব করা, প্রসেসটাকে একটু আমাদের হ্যালো, আমাদের সঙ্গে দিনহাটায় মনিরুল রয়েছে। মনিরুল, কি চিত্র দিনহাটার কি চিত্র রয়েছে ভোট গণনা নিয়ে, যদি আমাদের একটু জানাও। হ্যাঁ, ভোট গণনা প্রক্রিয়া তো শুরু হওয়ার কথা সকাল 8টায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভোট গণনা এখনো সেই প্রক্রিয়াটা এরা তৈরি করতে পারেনি। আচ্ছা, এখন এই মুহূর্তে প্রায় ঘন্টা 2 পার হয়ে গেল, তবুও কিন্তু ভোট গণনা শুরু হলো না দিনহাটায়। কারণ একের পর এক তাদের কাউন্টিং এ লোককে একে ডাকে তো ওকে ডাকে, এরকম নানান একটা ঝামেলার মধ্য দিয়ে কিন্তু এখনো কিন্তু ভোট দিনহাটায় কিন্তু কেন শুরু করতে পারছে না, কি সমস্যা হচ্ছে এখানে? যেটা সমস্যা হচ্ছে আবার এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো এজেন্ট যারা আছে বা ভোট কর্মী আছে তাদেরকে কিন্তু বারবার মাইকে অ্যানাউন্স করে কিন্তু এখানে তারা ভিতরে নিয়ে যেতে পারছে না। ঠিক আছে, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা ভোট প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারছে। তার মানে যারা কাউন্টিং এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের, তারা সবাই ভিতরে কাউন্টিং হলের ভিতরে পৌঁছায়নি। হ্যাঁ, না, সকলেই পৌঁছে গেছে। কাউন্টিং এজেন্ট যারা আছে তারা সকলের ভিতরে রয়েছে, তারা একদম পরিষ্কার একদম ভিতরে বসে আছে। কিন্তু তাহলে কারা নেই ভিতরে যার জন্য কাউন্টিং হচ্ছে না? কারণ একটাই, যে ব্যালট বাক্স এই মুহূর্তে খালি দোকানে শুরু হলো। আচ্ছা, তার মানে 1.5-2 ঘন্টা পরে হলো প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, ব্যালট বক্স এখন কাউন্টিং হলের দিকে যাচ্ছে। হ্যাঁ, এমনি দিনহাটা তো গত টোটাল ইলেকশন পর্বে যথেষ্ট উত্তেজিত ছিল। এক গণনা কেন্দ্রের সামনে কেমন উত্তেজনা অনুভব হচ্ছে, কিরকম আছে পরিস্থিতি? নিরাপত্তা, পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু বিশাল একটা ভূমিকা অগ্রহণী করে। ভোট গণনা কেন্দ্রের 200 মিটার দূরে পর্যন্ত লোকজনকে যা আছে সবাইকে সরে দেওয়া হচ্ছে। তারপরে হলো পুলিশ এতটাই তৎপরতা যে এখানে ধারে কাছে কাউকে পৌঁছে দিচ্ছে না, প্লাস হলো সবাইকে চেক করা হচ্ছে, চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়ত হলো কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতরে কিন্তু একটা হলো ধস্তাধস্তি শুরু হয় বিরোধী, সম্ভবত তৃণমূল এবং তৃণমূলের যুব গোষ্ঠীর মধ্যে। আচ্ছা, ওখানে একটা বিষয় ছিল মনিরুল, সেটা হচ্ছে যে একদিকে হচ্ছে মাদার তৃণমূল, আরেকদিকে যুব তৃণমূল। ওরা কি আলাদা আলাদা করে দাঁড়িয়ে আছে? যা দেখা যায় এরকম কোনো নাই, কিন্তু এখানে যে অভিযোগটা আমরা শুনতে পেলাম হাসপাতালের সামনে, সেই হাসপাতালের ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো এক ছেলে, তার বাড়ি সম্ভবত মাতালাটে, সে নাকি দুধের ভিতরে ছাপ্পা ভোট করার একটা প্রক্রিয়া করেছিল। সেই সময় ওকে চিনে ফেলে এবং এখানে যে ঢোকার সঙ্গে সঙ্গে ওকে দেখার পরে ওই এলাকারই কিছু ছেলে তাকে আটকায় বেদরম কিন্তু পেটানো শুরু করে। এই সময় পুলিশ ছুটে গিয়ে। ঠিক আছে মন্ডুল, আমরা আবার পরে ধরে নেব তোমাকে। আমরা শুনলাম দিনহাটার পরিস্থিতি সম্পর্কে, শুনলাম, আপনারা দেখলেন যে দিনহাটাতে কিন্তু যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে প্রথম দিকে গণনা শুরু হয়নি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাদে গণনা শুরু করতে হয়েছে। এমনি শান্তিপূর্ণই আছে, কিন্তু মাঝে কোনো একজনকে সঙ্গে বচসাকে কেন্দ্র করে সামান্য ঝামেলা হয়েছিল। তাছাড়া শান্তিপূর্ণ এলাকা, ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে দিনহাটায়। আমরা আবারও নয় দিনহাটায় পরবর্তীতে ফিরে যাব। এই মুহূর্তে যেটা প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছিল, যে জ্যোতির্ময়দা বলছিলেন
আমাদের পঞ্চায়েতের যে প্রক্রিয়াটা হ্যাঁ, সেই প্রক্রিয়াটা সেটা নিয়ে কথা হচ্ছিল। সেটা হচ্ছে যে 128টা গ্রাম পঞ্চায়েত, তো এই সমস্যাগুলো খুব দ্রুত দলীয় স্তরেই মানে সমস্যা মেটানো সম্ভব। যে 128টা গ্রাম পঞ্চায়েতে যে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয় তাদেরকে নিয়ে যেমন একটা সুচিন্তিতভাবে বসা দরকার, আলোচনার মধ্য দিয়ে ঠিক দরকার। 12টা পঞ্চায়েত সমিতি খুব মেজর, কারণ একটা জেলার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে, রাজনৈতিক পরিবেশটাকে সুস্থ রাখার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির রোল প্লেটা হচ্ছে মারাত্মক। কারণ পঞ্চায়েত সমিতি হচ্ছে একদম একটা মিডিয়েটর হিসেবে কাজ করে জেলা পরিষদের সঙ্গে। তার যে বিলি বন্টন বা বিভিন্ন প্রকল্পগুলোকে, সরকারি অনেকগুলো প্রকল্প, সবুজ সাথী থেকে শুরু করে এখন শিশু সাথী অবধি, শিক্ষা, স্বাস্থ্য, নারী কল্যাণ, ক্ষুদ্র কুটির শিল্প থেকে বিদ্যুৎ, জলসেচ, এই সমস্ত পরিকল্পনাগুলো ব্লক রূপায়ণ করে এবং জেলা টাকা দেয় এবং সেটা ডিস্ট্রিবিউট করে গ্রাম লেভেলে। তাহলে আমি যদি ব্লকটাকে ঠিক রাখি, আমার যেটা মনে হয় যে ব্লকটাকে যদি ঠিকঠাক করি, সেখানে যদি যোগ্য লোকগুলোকে আলোচনার নিরিখে যাকে দিয়ে কাজ হবে এইভাবে যদি করা যায়, খুব স্বাভাবিকভাবে গ্রামগুলো একটা সুষমভাবে তার বিন্যাসটা পাবে এবং খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু সরাসরি প্রশাসন। আচ্ছা, আসলে গণ্ডগোল করতে চাইলে প্রশাসন কিছু নয়। যদি একটা মানুষ মনে করে যে একটা মবের মধ্যে আমি বোম ছুঁড়ে মারব, যত পুলিশই থাকুক সেই নিরাপত্তা দিতে পারবে না, সম্ভব নয়। এটা পোস্ট পোলে যেই আমাদের গণ্ডগোলগুলো হচ্ছে। তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমাদের যে লোকগুলোকে আমি যেটা বলতে চাইছি, যে লোকগুলোকে আমি গ্রামে বসাবো, যে লোকগুলোকে আমি ব্লকে বসাবো, সেই লোকগুলোকে আমার প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। সেটা তৃণমূল হলে তৃণমূল, সেটা যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে সেই লোকগুলো, অর্থাৎ এই যে জায়গাটা হচ্ছে যে বিভিন্ন দল থেকে দুষ্কৃতী, বিভিন্ন লোকজন যারা এসে ক্ষতিটা করছে, আমাদের পুরোটাকে, রাজনৈতিক আবহাওয়াটাকে ক্ষতি করছে, ভিন্ন ভিন্ন অন্যান্য স্টেটের ভাবধারা চলে আসছে, এই জায়গাটাকে প্রতিহত করবার জন্য কিন্তু এটা সবচেয়ে বড় জরুরি, অর্থাৎ ওই ব্লক এবং এটা। সুতরাং এই নির্বাচনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এই গ্রাম সংসদের কথা যেটা দাদা অবশ্যই কল্যাণদা বললেন, সেটা যেমন ঠিকঠাক তৈরি হওয়া উচিত, কারণ তাদের মাধ্যমেই পরিকল্পনাগুলো ছড়ায় এবং সেটাই ব্লক স্তরে যায় এবং জেলা পরিষদ থেকে টাকাটা ডিস্ট্রিবিউট হয়। তো সেই জায়গায় গ্রাম সংসদের কথা বললেন, সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এবং এই গ্রাম সংসদ, জ্যোতির্ময় দা, গ্রাম সংসদ, গ্রাম সভাকে উপেক্ষা করার জন্যই কিন্তু বামফ্রন্ট একদম পতন হয়ে গেল, একদম ঠিক আছে। এবং তারা এটাকে কাজে লাগায়, সেইটা কিন্তু তৃণমূলও করছে। তাই না, তৃণমূলের বয়স আপনি যদি বলুন, পঞ্চায়েত ইলেকশন আজকে ওরা 2013 থেকে বাম আমলের দিকে দেখা যায় শেষ দিকটা, এই যে 2008-এর যে সমস্যা হলো, তার আগে 2003-এ যে নেতাদের চারপাশে কিছু ঠিকাদার ঘোরা শুরু করে দেয়, একদম তাই বাম আমলের শেষ দিকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঠিকাদাররাই পঞ্চায়েতের মুখ হয়ে আসতেছে এবং এইটা কিন্তু এবার নির্বাচনে মারাত্মকভাবে দেখা যায়, খুব প্রকট। এটাই বন্ধ করা উচিত, এই জন্যই করা উচিত যে আমি তো বারবার বললাম, একটা ছোট্ট কথার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আমি ব্লক লেভেলে এবং গ্রাম লেভেলে যে মানুষগুলোকে বসাবো, তারা যেন আমার দলীয় মুখ হয়, দলীয় নিয়ন্ত্রণটা মানে, দলীয় যে নীতি। কিন্তু ওই সময় ঠিকাদার নিয়ে আশঙ্কা প্রকাশ করে, একদম বলা হচ্ছিল যে ঠিকাদারি রাজ, এটা তো বাম সরকারকে বলাই হতো ঠিকাদারি রাজ তৈরি হয়। তারপরে দেখুন অদ্ভুত, মানে বামফ্রন্টের আমরা তো দ্বিচারিতা ছিল 2008-এর ইলেকশনের সময়। এইবার যেমন কোর্ট কাছারি হলো, বুদ্ধদেববাবু বললো যে বিরোধী দলকে দিতে হবে, বিরোধী দলকে নমিনেশন দিতে হবে, সব বললো। অনিল বিশ্বাস, প্রয়াত অনিল বিশ্বাস কি বলেছিলেন যে ওরা প্রার্থী না পেলে আমরা দেবো। এবার ঘটনা কিন্তু এবার যে বিভিন্ন ছবিগুলো আমরা দেখছি, এবার কিন্তু সত্যি বিজেপির সব জায়গায় প্রার্থী দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল না, কিন্তু তারা উত্তেজনাটা কিন্তু ওই কোর্ট বোর্ড করে উত্তেজনাটা তৈরি করার ফলে কি এই আবহাওয়াটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হলো এবং এই ইলেকশনের ডেট পিছিয়ে বলো। এই যে প্রশাসনের এই যে সামান্য বিভিন্ন জায়গায় যে ত্রুটি বিচ্যুতিগুলো আমরা দেখছি, যে এটা হওয়ার পেছনে এটাও একটা কারণ, ওরা সিস্টেমেটিক ওয়েতে যে একটা প্রশাসন যন্ত্র চালানোর যে, বিশেষ করে ইলেকশনের নির্বাচন কমিশনের যে প্রসেস, সাংঘাতিক। এখানে চুলচেরা এদিক ওদিক হলেই গন্ডগোল হয়ে যায়। সেই জায়গায় কিন্তু এরা এবার
এদের বলতেই হবে যে এরাও কিন্তু এবার স্পেসটাকে ঠিক সেইভাবে ইউটিলাইজ করতে পারেনি, না, এই একটা ক্রাইসিসের মধ্যে রান করে। জ্যোতির্ময় দা, ওরা 14 তারিখ 9 তারিখ 10 তারিখ অবধি জানে না ভোটটা 14 তারিখ হবে কিনা, আমরাও জানি। হ্যাঁ জ্যোতির্ময় দা, তৃণমূলের সাথে বিরোধী দলের অর্থাৎ অপোজিশনের লড়াইয়ের থেকে কিন্তু এবারে বেশি হয়েছে যে তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই, যুবর সাথে মাদারের লড়াই, মাদারের সাথে যুবর লড়াই, এইটা হয়েছে কেন? এটা তো আপনার এই কথাটাকে তো প্রথমেই আমি বলে দিলাম যে প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর বিভিন্ন সেক্টরের লোক, বিভিন্ন মানসিকতার লোক, বিভিন্ন দলের লোক। তবে ওই একটা জিনিস পরিষ্কার, আজকে একটা লোক যদি নির্দল পার্টি আপনাকে নির্বাচিত করেছে, মনোনীত করেছে, এবার আমি দাঁড়িয়ে পড়লাম, এবার আপনি যদি আমার কাছে আমাকে তক্কা লাগাতে পারেন যে আমি ওই গোষ্ঠী এই গোষ্ঠী এই গোষ্ঠী, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দলীয় কিসের মধ্যে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। পরিবারের 5 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার আমার সঙ্গে সহমত নাও হতে পারে, এবার সে যদি বেরিয়ে যায় বা দাঁড়িয়ে যায়, এই ক্ষেত্রে হয়েছে আপনি যেটা বলছেন না, তো সেই সহমতের ওই জায়গায় যাব, সহমতের খেসারত দিল প্রায় 22-23 জন, সহমতের খেসারত দিল তো, সহমত না হওয়ার খেসারত দিল তো প্রায় 22-23 জন মানুষ তাদের মৃত্যু দিয়ে। তো এইটা তো কাম্য ছিল না, এইটা তো একদমই কাম্য মৃত্যুটা কোনোভাবেই যে কোনো কারণে, অ্যাক্সিডেন্টই হোক, কোনো ইলেকশনই হোক, কোনো মাস মুভে হোক, কোনো মৃত্যুটাই কিন্তু। এবং অনেকে বলছেন আমি খুব করজোরে বলছি, অনেকে বলছেন এগুলো রাজনৈতিক মৃত্যু। একদম না, রাজনৈতিক মৃত্যু এটা না। আমি গতকালও এই কথাই বলেছি, এগুলো রাজনৈতিক মৃত্যুই নয়, এগুলো হচ্ছে হঠকারিতার ফলে মৃত্যু হয়েছে। এগুলো রাজনৈতিক মৃত্যু। আমরা বলছিলাম যে আমাদের এখানে যে কোচবিহার জেলায় যে খাদ্য আন্দোলন হয়েছিল, তখন যারা মারা গেছিলেন সেটা ছিল রাজনৈতিক মৃত্যু। আজকে ভাষা আন্দোলনে যারা মারা গেছিলেন সেটা ছিল রাজনৈতিক মৃত্যু। এগুলো একদম রাজনৈতিক মৃত্যু নয়, এগুলো শুধুমাত্র ল্যাকুনাস অফ কন্ট্রোল টু দ্য পিপল, গোষ্ঠী ভিত্তিক মানসিকতার পরিচয় বহন, যেটার খেসারত এবং সামাজিকভাবে একটা প্রভাব বিস্তার করছে। এবং এই পচনটা কিন্তু আমাদের এই সরকারের জন্য ভীষণ রকম ভাবে একটা ক্ষতিগ্রস্ত জায়গায় নিয়ে যাবে। আপনার কি মনে হয়? এটা তো অবশ্যই একটা ক্ষতির কারণ না। এই ধরনের যে জনের ছবি, সেটা বিজেপি রিগিং করুক বা অন্য দল করুক, যে দলই করুক, এটা প্রতিহত করা দরকার। এবং এইটাও তো কারণ দরকার। কেন দরকার বলছি, ভবিষ্যতের সময়ের জন্য এই যে বিক্ষিপ্ত ছোট ছোট বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, যেটা স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে, সেটা প্রশাসনিকভাবে বিঘ্নিত করে, দলীয় জায়গা থেকে বিঘ্নিত করে এবং সামগ্রিকভাবে এটা বিশাল প্রভাব বিস্তার করে। সেই জায়গায় দাঁড়িয়ে খুব শক্ত হাতে প্রশাসন এবং দল সব মিলিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে এই নির্বাচন থেকে এটা কিন্তু হবে। আচ্ছা, প্রতিফলন কিন্তু ঘটবে, আমরা দেখতে পাবো। এই যে পোস্ট কাউন্টিং একটা যে ঝামেলা হবে, এর জন্য দলীয়ভাবে কোনো রকম ভাবে এই নির্দেশ আছে, নেওয়া হয়েছে অলরেডি। প্রশাসনিক জায়গা থেকে বলে দেওয়া হয়েছে কোনো মিছিল বা কোনো কিছু বিজয় বা অন্য কিছু জয় সুযোগ কিছু করা যাবে না, এবং দলীয় স্তরে স্ট্রিক্টলি প্রহিবিট করা আছে, যেটা করা যাবে না। কারণ কি, এই একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, অনেক টালাবাহানা, অনেক কিছুর মধ্যে রমজান মাসের তাও 1-2 দিন মধ্য দিয়ে আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করলাম। প্রশাসনিক কাজকর্ম যেমন ঢিলেঢালা হয়ে আছে, উন্নয়নের কাজগুলো থেমে আছে, এগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে নতুন নতুন যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে ঠিকঠাক মতো যদি আমি পরিচালনা করতে চাই পঞ্চায়েতি রাজের কাজকর্ম এবং সরকারি প্রকল্পগুলোকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় সব দলেরই, তৃণমূলেরও তো বড় দায়িত্ব, কারণ যেহেতু তিনি শাসক সরকারে আছে, এবং অন্য দলগুলোরও কিন্তু এই গঠনমূলক ভূমিকাটা আমাদের রাজ্যের পক্ষে খুব জরুরি। এটা তো ভারতবর্ষে কখনোই হয়নি, কখনোই হয়নি, মানে হয়ে ওঠেনি। পশ্চিমবাংলার লোকজন রাজনৈতিক সচেতন, এবার যদি অনেক বেশি সক্রিয়, কিন্তু সব জায়গাতে এটা হয়েছে, যেভাবে হয়েছে এটা হেলদি বিষয়। কিন্তু যে জিনিসগুলো অবাঞ্ছিত, যে জিনিসগুলো ঘটে, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে দল নির্দেশ দিয়েছে, 2011 সালের নির্দেশ শোনা হয়েছে। এবার কতটা সম্ভব দলের নিচু তলায় কি এই বার্তা কতটা শুনবে? আমার মনে হয় একদম এটা শুধু জেলা স্তরে তো নয়, একদম প্রদেশ স্তরেও বোধ হয় এ ধরনের কিছু, আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মত, এ ধরনের নির্দেশ আসবে। তার কারণটা হচ্ছে যে ইলেকশনটা নিয়ে সত্যি সত্যি আমরা অনেক দিন ধরে অনেক রকমভাবে বিব্রত হয়েছি এবং আমাদের কাজকর্ম কিন্তু অনেকটাই চৌপাট হয়েছে।
সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় নতুন করে যাতে কোনো রকম ভোটে যখন দেখা গেল প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয় আসলো, তখন দল বারবার করে বলছিল যে যাতে যারা প্রার্থী তাদের মধ্যেই মানে দল যাকে প্রার্থী করবে তারাই করবে, কিন্তু সেই কথা উপেক্ষা করে বহু জায়গায় কিন্তু নির্দল প্রার্থী হলো, আমরা দেখেছি সেটা। সিপিএম রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রেও তো আমরা দেখেছি কিছু নির্দল প্রার্থী হয়েছে। তৃণমূলের ক্ষেত্রে সেটা তো খুব স্বাভাবিকভাবে একজন দুজন এই পার্সেন্টেজটা আছে, হবেই। এটাকে নিয়ে বিজেপি থেকে বিজেপিরও হবে। কারণ কি, আমরা পশ্চিমবাংলার মানুষগুলো যে বললাম না যে গ্রাম পঞ্চায়েতে জিপিটাকে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে আছে এখন। আমরা রাজ্যের যে ক্ষমতা তার পুরো আসল ইমপ্লিমেন্টেশনের জায়গা তো জিপি। এই জিপিকে ঘিরে একদম ওই যে জায়গাটা, আর এবার যে এখন যেহেতু মমতা ব্যানার্জির আমলে এই গ্রাম পঞ্চায়েতের ভূমিকাটাকে, কাজকর্মগুলোকে বা প্রকল্পগুলোকে অনেক বেশি এক্সপানশন হয়েছে। 100 দিনের কাজেই বলুন, স্বরোজগার যোজনা বলুন, বা অন্যান্য খাদ্যসাথী বলুন, অন্যান্য প্রকল্পগুলোর অনেক বেশি, বার্ধক্য ভাতা বলুন কিংবা ঘর বাড়ি দেওয়া বলুন, এই অনেক বেশি পঞ্চায়েতের মাঝে। না তাহলে কি আপনি এক্সপেনশন হয়েছে এবং মানুষ সেটা দেখছে, আমরা ধরে নিলাম যে এক্সপান্ড করেছে বা মানুষ দেখছে সেটা। আচ্ছা, এই কারণটার জন্যই কি যে একটা জিপি হচ্ছে টাকার খনি, সেই টাকার খনির দিকে সবাই লাফাও, এই মানসিকতার জন্যই কি আজকের এই পঞ্চায়েত ইলেকশনটা এরকম একটা অবস্থা হলো? এবং এটা একটা কোশ্চেন। আরেকটা আমার বিষয়, আমার ভাবনা জ্যোতির্ময়দা, সেটা হচ্ছে আজকে যখন ওই যে পুলিশ প্রশাসন, মানে যারা পুলিশ, সাধারণ পুলিশ কর্মচারী যারা আছেন এবং যারা এখানে সরকারি কর্মচারী আছেন, যারা পোলিংটাকে সম্পন্ন করার জন্য যাদের দায়িত্ব ছিল, তারা আজকে এতটা বিমুখ হয়ে গেল কেন এই ব্যাপারটা? না, বিমুখ হয়েছে তো বলা যায় না। হ্যাঁ, তারা ভয় পাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলেছি, তারা ভয় পাচ্ছে। একটা কথা বলেছি আপনাকে, পুলিশ যেতে গতকাল দিনহাটায় পুলিশ তাদের নিজেদের থানা ঘেরাও করেছে, না আমরা যাব না কোথাও, পুলিশ ঘেরাও করেছে নিজের থানা। পুলিশ অবশ্যই ঘেরাও করবে, হ্যাঁ করেছে, যে আমরা যাব না এরকম এই অবস্থার মধ্যে। এখানে কারণটা আমরা একটু ধরে নিব। আমাদের বারাসাত থেকে শ্যাম বিশ্বাস আছে। হ্যালো শ্যাম। হ্যাঁ দাদা বলুন। বলছিলাম যে কি অবস্থা রয়েছে তোমার ওখানে ইলেকশন গণনা? দেখো বসিরহাট মহকুমাতে এই মুহূর্তে 9টা ভোট গণনা কেন্দ্র আছে। তার মধ্যে বসিরহাট 1 নম্বর ব্লকে কিন্তু 1.5 ঘন্টা বিলম্বে শুরু হয়েছে ভোট গণনা। বাকি সমস্ত কেন্দ্রগুলিতে গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। বিভিন্ন জায়গায় যে জটলাগুলো করছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেগুলো পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আরো জানিয়ে থাকি, বাদুড়িয়া ব্লকের যে গণনা কেন্দ্র আছে সেখানে প্রায় 25টির মতো মোবাইল ফোন উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ, এবং ঘটনাস্থলে যথেষ্ট কড়া নিরাপত্তা আছে। বলছি যে কোথাও কি গণনা কেন্দ্রে ফার্স্ট রাউন্ড গণনা বের হয়েছে এরকম, বা পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে এরকম কিছু রেজাল্ট পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত রেজাল্ট, এখনো প্রেস এখনো পর্যন্ত কিছু হয়নি। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, উত্তর 24 পরগনা এই মুহূর্তে 29টি আসনে জয়ী হয়ে আছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি 1টি আসনে জয়লাভ করে আছে। আচ্ছা, যাই হোক, আমরা ধন্যবাদ তোমাকে। আমরা কিছুটা রেজাল্ট পেলাম ওখানকার, যে ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এগিয়ে রয়েছে উত্তর 24 পরগনাতে। তৃণমূল কংগ্রেস 29টিতে, বিজেপি 1টিতে এগিয়ে রয়েছে, এরকমই আমরা রেজাল্ট পেলাম আমাদের ওখানকার প্রতিনিধির কাছ থেকে। আমরা মূল আলোচনায় চলে আসব যে দক্ষিণবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এই গন্ডগোলের খবর আমাদের যতটুকু কাছে জানা আছে তাতে কিন্তু সেইভাবে বড় রকমের কোনো গন্ডগোলের খবর নেই। সব জায়গায় ভালোভাবে গণনা চলছে। আমাদের এখানে সকালবেলা কিছুটা উত্তেজনা মাথা ভাঙাতে ছড়ালেও এখন কিন্তু সব ঠিকঠাক রয়েছে, ভালোভাবেই গণনা চলছে। আমরা মূল আলোচনায় ফিরে আসবো কল্যাণ। হ্যাঁ, জ্যোতির্ময়দাকে যেটা বলা হচ্ছিল আর কি, যে এই যে আজকে যে একটা ত্রাসের সৃষ্টি হয়ে গেল এই মানুষগুলোর মধ্যে, যত পার্সেন্টেজ হোক, যত কম পার্সেন্টেজই হোক না কেন, হলো কিন্তু। এবং পুলিশের মধ্যে এই একটা ভয়, পুলিশ ভয় পাচ্ছে, শান্তিরক্ষা বাহিনী ভয় পাচ্ছে, সরকারি কর্মচারীরা ভয় পাচ্ছে, রিপোলিং এর জন্য যাওয়ার জন্য ভয় পাচ্ছিল। এরকম কিন্তু আমরা রাস্তাঘাটে মানুষের কাছে এরকম শুনতে পারছি। তো এই ঘটনাটাকে কি করে মোকাবিলা করবে? এটা তো একটা মানসিক সন্ত্রাস হলো, আর মানসিক সন্ত্রাস হলো, এবং এটাই খুব স্বাভাবিক। যে মৃত্যুর খবর বললাম না, যে মৃত্যু তো দুঃখজনক এবং ভয়াবহ, এবং সেটা আমাদের কাছে আতঙ্কের। একদম। এটা যে কোনো কারণে, সেটা অ্যাক্সিডেন্ট, যদি গাড়ি পাল্টি খেয়ে পড়ে, সেখানে যদি মারা যায়, সেটাও খুব আতঙ্কের। এই বাবা, এরকম যদি হয়। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো শান্তিপ্রিয় মানুষ। এবার আমি আপনাকে প্রথমে কথা সূত্র থেকে বললাম যে একটা মাস মুভমেন্ট, একটা গ্রাম জুড়ে সমস্ত মানুষ আপনি পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। একটা বড় গোষ্ঠী যদি খুব সক্রিয় হয়ে ওঠে, তাহলে আজকে পুলিশদের যে ঘেরাও বলুন, আরও নিরাপত্তা
দিয়েই কিন্তু ওটাকে সবসময় কন্ট্রোলে রাখা মুশকিল। আমি বললাম তো যে এখানে আমরা বসে আছি, তিনজনে মিলে আমরা আলোচনা করছি, হঠাৎ করে একজন বাইরে থেকে এসে হঠাৎ করে বোম মেরে দিয়ে চলে গেল। এটা কিন্তু আপনি পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না। 4টে পুলিশ দাঁড়িয়ে থাকলেও ও বুঝতে পারছে না সাধারণ কেসের মধ্যে বোম মেরে গেল। এই জায়গাটা কিন্তু পুলিশও তো আমাদের মতো মানুষ, তারও পরিবার আছে। তো সেক্ষেত্রে সে তার একটা আশঙ্কা খুব স্বাভাবিক। সেখানে দলবদ্ধভাবে তারা ডেপুটেশনও দিয়েছে, এটাও খবরে বেরিয়েছে। আমি প্রথমেই বলেছি, আবারও একই কথা বলবো যে এটা দল শুধু নয়, প্রশাসনিক জায়গা থেকেও আস্তে আস্তে এই যে ছোট 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 যে পকেটগুলো তৈরি হয়েছে না, কিন্তু জ্যোতির্ময়দা যে ঘটনাগুলো ঘটেছে এই নমিনেশন থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু এমন হয়নি যে বাইরে থেকে এসে একজন আমাকে বোম মেরে গেল। কি হয়েছে গ্রামেরই তো, ওখানকারই লোক তেমন হয়নি। কিন্তু কি হয়েছে না, ভুল ত্রাসটা হচ্ছে কোথায়? আমাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন যে আমি ওখানে গিয়ে সুস্থমতো ভোটটা নেব। রাতের বেলায় এসে কিংবা দিনের বেলায় এসে ভোটের সময় এসে তারা ব্যালটটা নিয়ে নিচ্ছে, তার কাছ থেকে কথা বলছেন। হ্যাঁ, আমি কল্যাণময় দাসকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, আমি সুমিতেশ ঘোষকে বিশ্বাস করতে পারছি না যে এ এসে আমাকে থাবড়াবে কিনা। হ্যাঁ, এই জায়গাটার কথা বলছি, তৈরি হয়েছে এই জায়গাটা এই পরিবেশের মধ্য থেকে কে কোন সমীকরণে দাঁড়িয়ে থেকে কি করতে চাইছে বা কি করতে পারে সেটা সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এটাতে বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে। আজকে এটা ঘটনা যে আমি বারবার করে ঘুরিয়ে, হয়তো আমার বলবে যে বারবার করে আপনি ঘুরিয়ে একটা গোষ্ঠীকে নির্দেশ করছেন কেন। আমি অবশ্যই বিজেপিকে তো বলবোই, এবং এর পিছনে আরও কিছু শক্তি এক কাট্টা হয়েই কিন্তু উদ্দেশ্যটা একটাই ছিল, এই ধরনের একটা অস্বাস্থ্যকর অশান্তির একটা পরিবেশ তৈরি করা। না, কারো যদি উদ্দেশ্য থাকেও তৃণমূল সেটাকে প্রতিহত করতে, কংগ্রেস বা শাসক দলের থেকে প্রশাসন তারা সেটা প্রতিহত করতে কেন? তবে আমার আশা করি যা হয়েছে এখন দ্রুত, মানে আমার মনে হয় আজকের পর থেকে সমস্ত দিক থেকে প্রশাসন এবং এই যে জায়গাটা পেল, স্পেসটা পেল, কারণ ভোটটাই তো, ওই বাক্সটাই তো আমাদের কাছে, গ্রামবাসীর কাছে মেইন, সেটা আজকে গণাগুনতি চলছে, কেউ ক্ষমতা পাবে কেউ পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমার মনে হয় মন বলছে যে আমরা খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় আসবো, এবং অস্বাভাবিক অবস্থায় তো নেই। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে প্রশাসনও তো খুব, কিন্তু একটা জিনিস তৈরি হয়েছে জ্যোতির্ময়দা, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। যারা ভোট কেন্দ্রে গিয়েছে তারা ক্ষুব্ধ, ভোট কর্মী যারা ছিল কেঁদেছে, কান্নাকাটি করেছে, মানে হয়তো এই সরকারকে অন্ধভাবে সাপোর্ট করতো, ফিরে এসে সে বলছে আমি কোথায় গিয়েছিলাম, আমি তো জীবন নিয়ে ফিরে আসলাম। এরকম প্রচুর নজির আমি দেখেছি। হ্যাঁ, এমনও দৃশ্য আমি কালকেও বলছিলাম আমাদের লাইভ অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে এক তৃণমূল মহিলা প্রার্থী, তার দাদা, সে ভোট দিতে গিয়েছে, তৃণমূলের লোকজন বলছে নাকি যে তুমি চলে যাও, তোমার ভোট দেওয়ার দরকার, তোমার ভোট আমি দিয়ে দিচ্ছি। সে বলছে আরে ভাই এটা তো কোনোদিন হয়নি, এটা কোথায় আসলাম। এই যে মানুষের মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভটা আফটার পঞ্চায়েত ইলেকশন এই শাসক দল কতটা কন্ট্রোল করবে, কতটা মিনিমাইজ করবে, মানুষকে ভোলাতে পারবে বা নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবে। ব্যাপারটা হচ্ছে অন্ধকারে ঢিলটা মারলে সেই ঢিলটা কার গায়ে পড়বে, সেটা আমার বাড়ির লোকের কাছেও পড়তে পারে বা অন্য লোকের কাছেও পড়তে পারে। এই বিষয়টা যেমন খুব খুব সিনসিয়ারলি ভাবা দরকার, এবং সেই সঙ্গে এই জিনিসটা যেমন খুব সিনসিয়ারলি ভাবা দরকার, এবং সেই সঙ্গে যেটা বলছেন যে আতঙ্ক এমন একটা জিনিস, যে রাজকুমার রায় মারা গেল কালকে, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, তার ছবি হয়তো প্রোফাইলে দেখলাম বা পিকচারে দেখলাম, আমাকে কি গ্রাস করছে না? অবশ্যই কষ্ট থেকে, ভয় থেকে, রাগ থেকে, সবটাই কিন্তু করছে। শুধু এইটুকু এটা বলতে পারি, স্টুডিওতে বলার এই সুযোগটা আছে, যে এইটুকু বলতে পারি যে যেহেতু সরকারের তৃণমূল সরকার আছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন দল, এই দলের একটা বড় ভূমিকা। এই যে সাময়িক যে পরিস্থিতিটা তৈরি হলো, এই আস্থার জায়গাটাকে সবাই মিলে বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে, বিভিন্ন সেক্টরের মানুষের, প্রশাসন তো আছেই, এটা নিয়ে এটা কিন্তু রিভাইভ করা দরকার। বিজেপি যদি আপনাকে ভয় দেখায়, সেটাও আমার দায়িত্ব যে আপনি ভয় পাবেন না, আছি অবশ্যই। আজকে যদি অন্য যে কোনো হারমাত যদি ভয় দেখায়, সেই জায়গাটাও আমার আশ্বস্ত তৃণমূল কংগ্রেসের একজন লোক হিসাবে, সরকারের একজন প্রতিনিধি হিসেবে যারা দায়িত্বে আছেন, তাদেরও দায়িত্ব যে ভাই তুমি ভয় পেও না, তোমাদের পাশে আমরা আছি, এরকম পরিস্থিতি তৈরি করা যাবে না, এটা বোঝাতে হবে।
এবং এটা এখন বড় পোস্ট ইলেকশন ইলেকট্রাল রোলটা তো খুব সাংঘাতিক, এটাই বড় ভূমিকা। কারণ আমরা খুব আশা করি, প্রতিবারই যা দেখি যে ইলেকশন রেজাল্টের পরে আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, আরও কিছু প্রাণহানি ঘটে, মারামারি হয় গ্রামে গ্রামে, এইসব, যেটা এক কথায় এটা রাজনৈতিক নয়, পুরো বিষয়টাই অরাজনৈতিক আমার কাছে। আমাকে যদি দাঁড়িয়ে এই কথাটা বলতে বলেন যে যে দলেরই লোক হোক, কারো যদি ঘর ভেঙে দেয়, কারো বাড়িতে যদি আগুন লেগে দেয়, কারো পুকুরে যদি বিষ ঢেলে দেয়, পুরোটাই অরাজনৈতিক। তাকে আমি কোনো দলের লোক বলে মনে করি না। না, আমি একটা অন্য ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত নিয়ে মাঝে মাঝেই কিন্তু বহু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, কম বেশি দুর্নীতির অভিযোগ ওঠে। এবারও অনেক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে বহু দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনার কি মনে হয় না যে পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে তাতে দুর্নীতি আরও বাড়বে? আচ্ছা, এবার আমি একটা ছোট্ট, তার আগে খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। আমার এক সাহিত্যিক বন্ধু কথা প্রসঙ্গে একদিন বলেছিল যে ভারতবর্ষের গৌরব কোথায় জানেন? প্রচুর ধর্ম, উপধর্ম এবং প্রচুর পপুলেশন। পাশাপাশি উনি বললেন আমাদের সমস্যা কোথায়? এই প্রচুর ধর্ম আর এই প্রচুর পপুলেশন, সেইখান থেকে দুর্নীতিটা ছড়ায়। কিন্তু আপনার কাছে যা ক্যাপাসিটি, আপনার 20টা লোককে দেওয়ার ক্ষমতা, 50টা লোক দাঁড়িয়ে গেছে। এবং এই দুর্নীতির জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে এক্সপান্ড হয়েছে, আমি তো আপনাকে ওই কথাটা ক্লিয়ার করলাম যে আমাকে প্রথমেই দেখতে হবে ওই 128টা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা হচ্ছে, আমাকে দেখতে হবে যে এই লোকটিকে দিয়ে আমি আমার সরকারের মুখটাকে তুলে ধরতে পারি, পরিষেবাটাকে ঠিকঠাক পৌঁছাতে পারি যতটা সম্ভব। এবং কিছু লোক তো আছেই, তো পেতেই থাকবে, আমার একটা সোসাইটির অংশ হয়ে গেছে যে কিছুটা হবে। ব্লক লেভেলে যারা দায়িত্বে আছে সেই জায়গাটায় কিন্তু একটা বড় ভূমিকা দলের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে এবং একটা রাজ্যের ক্ষেত্রে। হ্যাঁ ঠিক, জ্যোতির্ময়দা, আমরা যেটা শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সূত্রে আমরা শুনতে পেরেছি যে এবারে পঞ্চায়েত ইলেকশনে যারা যারা দাঁড়িয়েছে তাদেরও একটা ব্যক্তিগতভাবে অনেক টাকা ইনভেস্ট করেছে তারা তাদের এই পঞ্চায়েত নমিনেশন পাওয়ার জন্য বা প্রধান নমিনেশন পাওয়ার জন্য বা যাই হোক কর্মাধ্যক্ষ বা ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন। তো এইবার কি আপনার মনে হয় না যারা যত পার্সেন্টই একটা লোকও যদি ইনভেস্ট করে থাকে কোনো একটা জায়গায়, কোনো একটা খাতে তার টাকা, তাহলে সে কি যখন ওইটা জিতে যখন সে প্রধান হচ্ছে কিংবা উপপ্রধান হচ্ছে কিংবা একজন সাধারণ পঞ্চায়েতই হচ্ছে, সেই টাকাটা তার 5 গুণ 4 গুণ করে তুলে ফেলতে চাইবে না? তাহলে এইখানে সমস্ত ব্যাপারটাই কিন্তু এই প্রসঙ্গে এসে যাচ্ছে যে আর্থিক লোভের জন্য আজকের এই একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে আপনিও দাঁড়াতে চাইছেন, আমি দাঁড়াবো, আমি দাঁড়ালে আমার আমি দাঁড়াতে চাইছি, সুমিতের দাঁড়াতে চাইছে, ও দাঁড়াতে চাইছে, সবাই দাঁড়াতে চাইছি আমরা। কিন্তু আমার কাছে আমি যে কেন দাঁড়াবো, আমি আমার এই গ্রামটাকে নিয়ে কি করব, তার কোনো পরিষ্কার চিত্র আমার মাথায় নেই। এইবার আমি আপনাকে ছোট্ট করে প্রশ্ন করি, আপনাকে দাঁড়াতে বললে আপনি দাঁড়াবেন? আমাকে দাঁড়াতে বললে আমার কাছে তো না, আমি খালি এটা বলছি, আপনাকে দাঁড়াতে বললে কোনো গ্রাম থেকে এই মুহূর্তে দাঁড়াতে আমি তো দাঁড়াবোই না, কারণ আমি ওই বিষয়টা বাবুকে যদি জিজ্ঞেস করি দাঁড়ানো কথা দাঁড়াবেন, কেন দাঁড়াবেন? এবার আমাকে যদি বলা হয় আমার ওইটা পরিকল্পনা, আমি একরকমের একটা প্রশ্ন উত্তর দেব। তার কারণটা হচ্ছে যে ওই সেক্টরে যে লোকগুলো যাচ্ছে তাদের অনেকগুলো অভিমুখ আছে। কেউ চাইছে যে আমি গ্রামের বিভিন্ন লোকের পাশে দাঁড়াবো, আমি সমাজসেবার কথাটা বাদই দিলাম, উজ্জ্বলই রাখলাম। কেউ চাইছে যে এখান থেকে আমার 2 পয়সা এদিক ওদিক করতে পারবো। তবে আমি যেটা মনে করি যে যাই করুক দল যেমন এগুলোকে অবজার্ভে রাখা দরকার, এবং উন্নয়নের কাজ, অর্থাৎ কাজ না করলে সে তো পয়সা মারতে পারবে না। আপনার কিন্তু ঘটনা, কিন্তু আমাদের নগরপালিকা এবং পঞ্চায়েতের হওয়ার কারণটা কি? এই যে PM to DM কেন হওয়ার কারণ, যত কাজ কারণটা হচ্ছে যে আমাদের 1 টাকা সেন্ট্রালি যখন রাজীব গান্ধীর আমার সময় নরসিংহ রাও এটা ইমপ্লিমেন্ট করে পরবর্তীকালে, এবার এই যে জায়গাটা কি হচ্ছে যে 1 টাকা পাঠানোর পর দেখা যাচ্ছে গ্রামে পৌঁছাচ্ছে আমার এটা 16 পয়সা। যাতে এই যে মিসইউজটা না হয়, এখন কি হচ্ছে ডাইরেক্ট এই টাকাটা পাঠানোর ফলে হচ্ছে কি এই 19 থেকে 21 টাকার মতো খরচ হচ্ছে, অর্থাৎ 79 to 80, মানে 1 টাকার মধ্যে এই 79 থেকে 80 পয়সা গ্রামের ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তার মানে তাকে উন্নয়নের কাজে যেতে হবে, উন্নয়নে সামিল হলেই তবেই সে হয়তো দেখা গেল পারিশ্রমিক, আমি জাস্ট পারিশ্রমিক, এটা খুব সম্মানসূচক শব্দ ব্যবহার করলাম, যে এই পারিশ্রমিকটা যেটা আপনি বলছেন যে অনেক টাকা খরচ করেছে, এটা ঘটনাও তাই হচ্ছে। এখন নিছক ওইভাবে পঞ্চায়েত ইলেকশনে তো সেই লোকগুলোকে তো দেখি না,
যে ভোটে দাঁড়ালাম, চুপচাপ থাকলাম, বাড়ি গিয়ে হাত জোর করলাম, সেই জায়গার বাইরেও অনেক সমীকরণ, অনেক যোগ বিয়োগ আমরা দেখছি। এটাকে তো অস্বীকার করার উপায় নেই। অনেক ক্ষেত্রে তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যার জন্যই ক্যাচাল হচ্ছে। অনেকগুলো মিলিয়ে আমি তো সেটাই বললাম যে এই ব্যাপারে আমাদেরও একটা বড় রোল প্লে আছে। আমাদের পেরিফেরিতে, আমার চলাফেরার মধ্যে যাদের সান্নিধ্যে আসি তাদের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছানো, ভাই যেটা হচ্ছে নট ফর গুড, এটা হচ্ছে একদম তাই। ফর বেটার ফিউচার একদম এটাকে চেঞ্জ করতেই হবে, নাহলে পার্টিটাই থাকবে না। আমি পার্টির কথা বলছি না, আমি বলছি, আমি খুব ডিরেক্টলি বলছি পার্টি থাকবে না। এখানে পার্টির বাইরে বেরিয়ে এসেছি, পার্টি থাকবে না। কারণ দেখুন এই লোকগুলো আজকে আপনার কাছ থেকে এই লোকগুলো, আমি একদম পরিষ্কার বলছি, এই লোকগুলো আজকে রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের কাছ থেকে অনুমতি পাচ্ছেন। আগামীকাল যে বিজেপির আর কারোর থেকে অনুমতি পাবেন না এবং সেখানে ঢুকে যাবেন না, নিশ্চয়তা নেই। মাস্টারমশাই যার কাছে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু রাজনৈতিক কিছু আদর্শের কথা শুনতাম, সেই মাস্টারমশাই আমাকে একদিন দারুণ কথা বলেছিল। এই সরকারের উনি একটা বিশেষ দায়িত্বে ছিলেন, উনি আমাকে একটা দারুণ কথা বলেছিলেন যে দেখো জ্যোতির্ময়, এই দল যাবে ওই দল আসবে, ইটস ওকে। এই দলের কাজের পলিসি আলাদা, এই কাজের পলিসি আলাদা, কারো ইমপ্লিমেন্টেশনের পদ্ধতি আলাদা, আগে এই আছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি। কিন্তু যে মানুষগুলোকে নিয়ে আমাদের কারবার, সেই মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যায় সেটা খুব চিন্তা। একদম তাই। এই লোকগুলো সিপিএম থেকে এসে তৃণমূলে ঢুকলো, আবার তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো দলে XYZ চলে যাবে, আমি ঢুকে গেলাম এবং সেখানে আমার ক্রিয়াকলাপ চালু করলাম, সেটা আমি ওই যে না ঢুকবে, এই মানসিকতার লোক ঢুকবেই। আপনাকে বলতে গিয়ে আমি থেমে গেলাম যে সোসাইটি নষ্ট হবে কেন বলছি। ধরুন ওর গরম হাওয়া না তোমার গ্রাম সমিতেশ বাবুর ঘুঘুমারি, ওই চট্টগ্রাম একটু দাঁড় করাবো। হ্যালো কাজল, হ্যালো হ্যাঁ কাজল, তোমার মাথা ভাঙার কি অবস্থা রয়েছে একটু বলো। মাথা ভাঙার কি অবস্থা রয়েছে সেটা জানাও। মাথাভাঙায় আমাদের সমস্ত সাংবাদিকদের গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছে। গণনা কেন্দ্রে তো সাংবাদিকদের থাকার অধিকার নেই। হ্যাঁ, গণনা কেন্দ্রের ভিতরে তো সাংবাদিক থাকতে পারে না, সাংবাদিকদের জন্য আলাদা টেন্ট করা হয়। টেন্টের ব্যবস্থা হয়নি, টেন্টে অন্য ওদের লোকজন বসে আছে, আমাদের কোনো মিডিয়া সেলে জায়গা করেনি। আচ্ছা, ওখানে ব্লকের স্টাফ যারা নির্বাচনের দায়িত্বে আছে তারাই বসে আছে, আমাদের কোনো জায়গা করেনি। তোমরা কি প্রশাসনকে জানিয়েছিলে, প্রশাসনের আধিকারিকদের জানিয়েছিলে বিষয়টা? হ্যাঁ জানানো হয়েছে, একটু এসে আমাদেরকে বলছে আপনারা ভুয়ো সাংবাদিক, আপনাদের অ্যাক্টিভেশন কার্ড নেই, আপনাদের যেহেতু আলাপ আছে, নাহলে আপনাদেরকে গ্রেফতার করা হবে। এবং আইসি এসডিপিও মিলে আমাদেরকে বের করে দিল। আমরা এখন ধর্নায় বসেছি গণনা কেন্দ্রের সামনে, যে গেট রাস্তার সামনে। আচ্ছা ঠিক আছে, আমি তোমরা এই বিষয়টা থাকো। ধর্নায় কোথায় বসেছো? মাথাভাঙা কলেজের সামনে। মাথাভাঙা কলেজের সামনে সমস্ত সাংবাদিকরা মাথাভাঙার বাইরে? মাথাভাঙার সমস্ত সাংবাদিকরা রয়েছে সেখানে? হ্যাঁ, মাথাভাঙার সমস্ত সাংবাদিকরা রয়েছে। ঠিক আছে, তুমি পরিস্থিতির উপরে খেয়াল রাখো, আমরা দেখছি কি বিষয়টা কি করা যায়। আমরা মর্মাহত এবং খুব দুঃখিত, এটা আশা করিনি আর কি। একদমই। আমরা শুনলাম, আপনারা জানলেন যে গণনা কেন্দ্রের ভিতরে জেনারেলি এতদিন ধরে আমরা নির্বাচন কভার করে আসছি, গণনা কেন্দ্রের ভিতরে কিন্তু একটা মিডিয়া সেল থাকে। মিডিয়া সেলের জেনারেলি সাংবাদিকদের রাখার ব্যবস্থা করা হয় এবং নির্বাচন সংক্রান্ত, গণনা সংক্রান্ত যে তথ্য সেটা কিন্তু আমাদের দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওখানে আমরা কিন্তু পুরোটা পাইনি, সেখানে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে। এরকম নজিরবিহীন ঘটনা। আমরা আজকে 1 ঘন্টার মতো একটা প্রোগ্রাম করলাম, আমরা আবার পরবর্তী একটি প্রোগ্রামে আসবো। আপাতত এখানেই রাখছি, নমস্কার।